আসসালামু আলাইকুম। এমএ শেষ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমরা আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি বছরের শুরুতেই। নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে আমরা আবার এগিয়ে যাব আমাদের স্বপ্ন পূরণের প্রত্যাশায়। এর আগে তোমাদের সাথে বাংলা কবিতা 2 কোর্স নং 5002 কবি ফররুক আহমেদের সাত সাগরের মাঝি দুটো ক্লাস আমরা নিয়েছি। এই যে কবি ফররুক আহমেদ, যিনি বাংলা সাহিত্যের একজন স্বপ্নময় রোমান্টিক কবি, যিনি ইসলামের অতীত গৌরব ও ঐশ্বর্যের রাজ্যে মানুষ ভ্রমণ করে স্থির বিশ্বাসে পৌঁছেছেন যে মুসলমানের অতীত ঐশ্বর্য ও গৌরব সম্ভব হয়েছিল ইসলামী ধর্মাদর্শের প্রতি বিশ্বস্ততা ও বাস্তব জীবনে তাকে রূপায়িত করে তোলার ঐকান্তিক প্রচেষ্টা ও সাধনার ফলে। যে আদর্শের প্রতি অবহেলা এবং তা থেকে বিচ্যুত হওয়ার ফলেই আধুনিক মুসলমানের জীবনে দুর্গতি নেমে এসেছে। অতএব জীবনে যে আদর্শের পুনঃসংস্থাপনা ও অনুধ্যানই রয়েছে মুসলমানদের দুর্দশা মুক্তির চাবিকাঠি। সেই স্বপ্নময় কবির ফররুক আহমেদ সাত সাগরের মাঝি সমগ্র কাব্যের মধ্যেই তিনি সর্বত্রই অতীত ঐতিহ্যের পটভূমিতে বর্তমান ভাবনার সংমিশ্রণ ঘটিয়েছেন। নবজাগ্রত আত্মপ্রতিষ্ঠাকামী মুসলমানদের কাছে সে স্বপ্ন দেখা দিয়েছিল এক অপার আশ্বাস রূপে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবেই কাব্যটি উৎসর্গ করা হয়েছিল বিংশ শতকের শ্রেষ্ঠ তামদ্দিনিক রূপকার দার্শনিক মহাকবি আল্লামা ইকবালের অমর স্মৃতির উদ্দেশ্যে। কবির এই রোমান্টিকের স্বপ্নাভিসারে বেরিয়ে তিনি ঐতিহ্যের জগতের প্রাণের যে বিস্ময়কর লীলা প্রত্যক্ষভূত করেছেন তার প্রতীকী ইঙ্গিতে নিষিক্ত হয়ে তার আদর্শভিত্তিক কাব্য সাধনার একটি নতুন প্রাণ পেয়েছিল।
ফলে আদর্শ ভাবনার প্রলেপ সত্ত্বেও সাত সাগরের মাঝি কবিতাগুলো আমাদের কাছে অত্যন্ত প্রাণবন্ত হয়ে উঠেছে, হৃদয়গ্রাহী হয়ে উঠেছে, নিরস হয়ে পড়েনি, বরং সমকালীন মুসলিম জীবন ভাবনা ও ইতিহাস চেতনা যুক্ত হয়ে কবিতাগুলো অনেকটাই উচ্চ স্তরের শিল্প সার্থকতা লাভ করেছিল সেই সময়। আমরা এই কাব্যের মধ্যে কবিকে প্রায় সর্বত্রই দেখতে পাই অতীত ঐতিহ্যের পটভূমিতে বর্তমানের প্রতিফলন। সাত সাগরের মাঝি কবিতাগুলো যদি আমরা বিভাজন করতে পারি তাহলে দেখতে পাবো যে কিভাবে তিনি ঐতিহ্যপ্রীতি ও ইসলামী ধর্মাদর্শের মহত্বে আকুণ্ঠ বিশ্বাস ও অনুরাগের পরিচয় ফুটিয়ে তুলেছেন। এই ঐতিহ্য ও ধর্মাদর্শের আলোতে তিনি আধুনিক মুসলমানের জীবন সমস্যা সমাধানের পথ যেমন খুঁজেছেন, তেমনি প্রাণের একটি অপরূপ সৌন্দর্য ও ঐশ্বর্য পিপাসা নিবৃত্ত করার চেষ্টা করেছেন নিরন্তর। তাই আমরা তার কাব্যের কবিতাগুলো বিচারে ভাব প্রকাশের পারস্পর্য লক্ষ্য করে কবিতাগুলোকে আমরা কয়েকটি শ্রেণীতে নিবৃত করার চেষ্টা করব। তার মধ্যে প্রথমে রয়েছে অতীত যুগের মুসলমানের দুর্বার কর্ম চঞ্চল প্রাণোচ্ছল জীবনের ঐশ্বর্যময় রূপ ফুটে উঠেছে যে কবিতাগুলোতে, সেগুলো হচ্ছে সিন্দবাদ, বার দরিয়ায়, দরিয়ায় শেষ রাত্রি, বন্দরে সন্ধ্যা, এই চারটি কবিতার মধ্যে। এই সব কবিতায় অতীত পট বর্তমান জীবন ভাবনারও প্রকাশ ঘটেছে। তারপরের কবিতাগুলোয় যে কবিতাগুলোতে অতীত গৌরবের অধিকারী মুসলমানের শোচনীয় অধঃপতন ও তার কারণ যেমন নির্দেশিত করেছেন, তেমনি তা থেকে উদ্ধার ও মুক্তির ব্যাকুলতাও তিনি প্রকাশ করেছেন। এই কবিতাগুলোর মধ্যে পড়ে আকাশ নাবিক, স্বর্ণ ঈগল, তুফান, এইসব রাত্রি, পাঞ্জেরি, পুরনো মাজারে, এই 6টি কবিতা। পরবর্তী যে কবিতাগুলো তার মধ্যে আমরা দেখি মুসলমানের অধঃপতন ও বর্তমান দুর্দশার মূলে রয়েছে ইসলামের শ্রেয় ও কল্যাণের আদর্শ থেকে বিচ্যুত এবং আত্মবিস্মৃতি। এই অবস্থা থেকে পরিত্রাণের পথ হচ্ছে জীবন পুনরায় ওই আদর্শে অনুধ্যান ও অনুসরণ করে বাস্তব কর্মপন্থা গ্রহণ করে কর্তব্যের পথে এগিয়ে যাওয়া। এমনি একটি মনোভাবের প্রকাশ ঘটেছে হে নিশানাবাহী, নিশান, নিশান বরদার, সাত সাগরের মাঝি, এই 4টি কবিতার মধ্যে। আর কতগুলো কবিতায় কবি দৃষ্টি একেবারে বর্তমানের অর্থাৎ এই আধুনিকতার প্রতি নিবদ্ধ। কবি মানুষের দুঃখ দুর্দশা সম্পর্ক অতিমাত্রায় সচেতন ছিলেন এই কবিতাগুলোতে। এই দুঃখ দুর্দশার মূলে প্রত্যক্ষ করেছেন আধুনিক জড়বাদী সভ্যতার অভিশাপকে। তাই তার উদ্দেশ্যে তীব্র ধিক্কার বর্ষণ করেছেন। এই পর্যায়ে 2টি কবিতা, তার মধ্যে উল্লেখ হচ্ছে লাশ
ও আওলাদ। আমরা যদি আরেকটি দিক বিচার করি, ঐতিহ্যের পরিমণ্ডল থেকেই কবি প্রেমের রোমান্টিক স্বপ্ন কল্পনার অপরূপ প্রকাশ ঘটিয়েছেন অন্যতম কবিতা শাহরিয়ার ও ঝরকায়। রোমান্টিক কবিচিত্রের মুক্তি, ব্যাকুলতা, অপূর্ণতার বেদনা, অপরিতৃপ্তির সুর, অপরূপ রূপ মহিমায় প্রকাশ ঘটিয়েছেন এই উৎকৃষ্ট কবিতাটি হচ্ছে ডাহুক। আমরা যদি দেখি তাহলে বুঝতে পারি যে এই কবিতাগুলোর মধ্যে প্রথম পর্যায়ের কবিতাগুলোর মধ্যে সিনবাদ, বারদরিয়ার, দরিয়ার শেষ রাত্রি, এই তিনটি কবিতায় মূলত একই ভাব কল্পনার ত্রিধা প্রকাশিত। তিনটি কবিতায় ভাব উদ্দীপক শক্তি হচ্ছে আরব্য উপন্যাসের কল্পকাহিনীর অন্যতম নায়ক সিনবাদ। আরব্য উপন্যাসে সিনবাদের সমুদ্র সফরের যে রোমাঞ্চকর কাহিনী বর্ণিত হয়েছে তাই কবি কল্পনাকে উদ্দীপ্ত করেছে। সিনবাদকে কবি আলোচ্য কবিতার অতীতের কর্ম চঞ্চল, প্রাণোচ্ছল, দুর্বার, দুর্দম, দুঃসাহসী প্রতীক রূপে উপস্থাপন করেছেন পাঠকের সামনে। সিনবাদ কাহিনীর প্রতীকী আধারে তিনটি কবিতায় তিনি প্রকৃত পক্ষে যে জীবন স্বপ্ন আমাদের সামনে উপস্থিত করেছেন তা অতীতের গৌরবোজ্জ্বল, প্রাণোচ্ছল ও দুর্বার প্রাণাবেগের অধিকারী মুসলমানেরই জীবন আলেখ্য। এই প্রাণ সমুজ্জ্বল চিত্র তুলে ধরে কবি মুসলমানকে আত্মশক্তিতে আস্থা অর্জনে সাহায্য করেছেন। আত্মশক্তিতে আস্থাহীন, দুর্বল, মেরুমজ্জার অধিকারী আধুনিক মুসলমানের কাছে কবির সিনবাদ এক আশ্বাস ও ভরসার আলোকোজ্জ্বল দীপবর্তিকা রূপে উপস্থিত হয়ে অসাধারণ তাৎপর্যময়তা লাভ করেছে। সিনবাদের স্মৃতি কবিকে আবার নোনা দরিয়ার ডাক শুনতেও সাহায্য করেছে। কবি যেন আবার অতীতের স্মৃতি ফিরে পেয়েছেন, তাই স্বপ্নজড়িত কণ্ঠে কবি বলেন, কিশোরী ভাষায় স্রোতে আমরা পেয়েছি নিত্য নতুন জীবনের তাজা ঘ্রাণ। কবি বস্তুত একদিন সাগর থেকে সাগরে, দ্বীপ থেকে দ্বীপান্তরে ছুটে গিয়েছেন। মুসলিম, কিশোরী, টাইফুন, ঝড়, ঢেউয়ের মতো সমস্ত বাধাকে তুচ্ছ করে ছুটেছে তারা নির্ভীক চিত্তে। দেশ দেশান্তর থেকে বিপুল সম্পদ আরোহণ করে ঘরে ফিরেছে নাবিকেরা। কখনো হয়তোবা সমুদ্রে প্রাণ হারিয়েছে অনেকে, তবু ভয়, বাধা কাকে বলে তারা জানে না। যে গিয়েছে একদিন, কিন্তু আজ তার অবস্থা কি হতে পারে তার কি সাহস নেই, সে কর্মস্পৃহা নেই। আজ সে জড়তায় ক্লিষ্ট, পাণ্ডুর হয়েছে তার জীবনের রং। কেটেছে পলকা নরম আয়েসে আরশতে বহুদিন, মরচে ধরেছে কবজায়
ম্লান তাজ। আমরা কবিতায় কবির এই বর্ণনায় মুসলমানদের এই দৈন্যের চিত্রে কবিকে বড় পীড়া দিয়েছিল। কবি কিছুতেই মেনে নিতে পারেন না এই মুসলমানদের শোচনীয় অধঃপতনকে। মুসলিম পুনর্জাগরণে বিশ্বাসী কবি নবজাগরণের আভাস সূচিত করেই তাই বলেছেন, জড়তার রাত শেষ হয়ে এলো আজ, কারণ দরিয়ার ডাকে এক লহমায় ভাঙে আমাদের ভুল। এই যে জীবনে দরিয়ার ডাক, এই জীবনের ডাককে সাড়া না দিয়ে আমাদের কিন্তু কোনো উপায় নেই। তাই দরিয়ার ডাক কবির কাছে বহন করে এনেছিল সিনবাদের রোমাঞ্চকর কাহিনী। সিনবাদ রূপ মুসলমানের প্রতি আজ নবজাগরণ মুহূর্ত কবি আহ্বান করেছেন। ছিঁড়ে ফেলো আজ আয়েশি রাতের মখমল অবসাদ, নতুন পানিতে হাল খুলে দাও হে মাঝি সিনবাদ। সাতসাগরের মাঝি কাব্যে কবি অতীতকে নবমূল্যে উদ্ভাসিত করে ভবিষ্যতে পথ নির্দেশ দানের প্রয়াসটি আমরা লক্ষ্য করি। তিনি তার কাব্যে মুসলমান সমাজের জন্য একটি গৌরবময় উজ্জ্বল ভবিষ্যতেরই স্বপ্ন দেখেছেন। তার বিশ্বাস, ইসলাম একটি শাশ্বত কল্যাণকর মানবিক আদর্শ, যা সর্বযুগে সর্বদেশে মানুষের জীবন সমস্যা সমাধানে সহায়ক। সাহিত্যের মধ্য দিয়েই তিনি এ আদর্শের স্বপ্নজল রূপের ধ্যান করেছেন, তার জয়গান করেছেন এবং অধঃপতিত মুসলমানের মুক্তির জন্য এই আদর্শ নতুন করে গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজের অবিচল বিশ্বাসের কথা সকলকে জ্ঞাত করেছেন। আধুনিক শিল্পের চেতনায় সমর্থন পুষ্ট হওয়া ও আদর্শের জমিতে অবস্থান করেও তিনি উৎকৃষ্ট কাব্য ফসল ফলাতে পেরেছেন। এই সাতসাগরের মাঝি কবিতায় আমাদেরকে কবি নতুন অথচ শিল্প সৌন্দর্যমণ্ডিত কাব্যবস্তু উপহার দিয়েছেন। সাতসাগরের মাঝি কবিতায় যেমন আছে স্বপ্ন, সৌন্দর্যবোধ, উজ্জীবনের প্রেরণা, তেমনি আছে বন্দিদশার জন্য হাহাকার ও আহাজারি, আছে আত্মধিক্কার এবং নির্যাতিত, নিপীড়িত ও দুর্ভিক্ষ প্রপীড়িত ক্ষুধাতুর মানুষের জন্য গভীর মমতাবোধ। কবি ইসলামী মানবতাবাদী আদর্শের মানুষের মুক্তির জন্য ইঙ্গিত করেছেন। হেরাজ রজোত্তরণের দিকে সাতসাগরের মাঝিকে আহ্বান জানিয়েছেন সেই রশ্মি ধরে সফরের পর সফর এগিয়ে যাওয়ার জন্য। নারঙ্গী মনে কাঁপছে সবুজ পাতার ভেতর দিয়ে তিনি জাতির আশা ও কামনার সেদিন তার যে সুরের রূপ পেয়েছিল এবং সে প্রাণ চাঞ্চল্য সঞ্চারমান হয়ে উঠেছিল। সাতসাগরের মাঝি এই তিনটি কবিতার মধ্যে সেই ছবি বৃদ্ধিত হয়েছে। তার কবিতাগুলো শুধু
ছবিই নয়, শুধু কবিতাই নয়, এগুলো প্রতিটি মুসলমানের অন্তরের কে জাগিয়ে তোলার জন্য তার আহ্বান। এই কবিতার এক কথায় আমাদের জাতীয় রেনেসার তিনি সার্থক রূপকার। তিনি ঐতিহ্যের পাটাতনে আদর্শের পাল উড়িয়ে সিনবাদ নাবিক সেজেছেন। বর্তমানে ফিরে এসে আবার সমুদ্র সম্ভোগের সেই সান্তিয়াগো হয়েছেন। এই কবিতার মাঝি কবিতার মর্মে মর্মে রয়েছে রোমান্টিক আবহ। জীবন আনন্দ কথিত কল্পনার প্রতিভা এই গ্রন্থের মূলধন। আরব্য উপন্যাসের কাহিনী কবি মনে যে ঢেউ তুলেছে তাই আশ্রে পড়েছে এই গ্রন্থের কবিতায়। বাংলা সংস্কৃত শব্দের পাশেই তিনি আরবি ফার্সি শব্দ বসে সৃষ্টি করেছেন এক নতুন কাব্য ভাষা। ভারতচন্দ্র বর্ণিত যাবনী মিশাল কাব্য ভাষা। এগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় আসলে সুন্দরতা নির্মিত হয়েছে এই কাব্যের আবহের জন্য। আরেকটা বিষয় আমরা দেখতে পাই এই কবিতার মধ্যে, কাব্যগ্রন্থে সাতসাগরের মাঝি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আর সকল কবিদের মধ্যে সর্বাধিক বিদেশে সফর করলেও তার কবিতায় বৈদেশিক আবহ প্রায় অনুপস্থিত। কিন্তু ফররুখ আহমেদ নিজে কখনো স্বদেশের বাইরে যাননি। যে দেশ তিনি রচনা করেছেন তা গ্রন্থ সংস্করণে জ্ঞাত তার কল্পনা। সেই কল্প পৃথিবীর সঙ্গে যুক্ত হয়েছিল তার আদর্শ চেতনা। তার এই রোমান্টিকতা একটি ধ্রুপদী জগৎ ছিল। এছাড়া তিনি আবেগোত্তল হলেও নিজের কল্পনা এবং বাস্তবতাকে একটি শব্দ ছন্দ ইমেজের শাসিত আয়তনে বাঁধতে চেয়েছিলেন। সাতসাগরের মাঝি জাতিগত অনুভূতি ও অভিজ্ঞতার বাণীবাহক। কবির কবিতায় ব্যক্তিগত বিষাদ, আনন্দ, প্রেম এর প্রকাশ কম। তাই সাতসাগরের মাঝি হয়ে উঠেছে ভবিষ্যৎ প্রভাবী কালের দর্পণ, যার মধ্যে একটি জাতির অতীত ও ভবিষ্যৎ বাঁধা পড়েছে। আরবি ফার্সি শব্দের সুপরিকল্পিত প্রয়োগ ঘটিয়ে স্বাতন্ত্র্যকামী মুসলমান সমাজের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের উপযুক্ত বাহনরূপে বাংলা ভাষাকে গড়ে তোলার যে প্রচেষ্টা ফররুখ আহমেদ আপন কাব্যে করেছেন সেটি প্রকৃতপক্ষে তার একক কৃতিত্ব। যেমন বুড়াইর সাথে পেয়েছি ভালাই অফুরান জিন্দেগি, আবলুস ঘন আধারে পেখম খুলেছে রাতের শিখি, অথবা ঘন সন্দল কাফুরের বনে ঘরে এ দিল বেহুশ, হাতির দাঁতের সাজোয়া পড়েছে শিলাদৃঢ় আবলুস। কবিতার মধ্যে বিশুদ্ধ তৎসম ও তদ্ভব শব্দের সমন্বয়ে এক অপরূপ ধ্বনি মাধুর্য ও কাব্য শ্রীমণ্ডিত ভাষা ব্যবহার করেও তার ভাষার নৈপুণ্যতা দেখাতে পেরেছেন।
ঘোরে উদ্দাম সিন্ধু ঈগল সমুদ্র নীল ঝড়ে, তুফানের ছাঁচে ঘূর্ণাবর্তে সুগঠিত তার তনু, পুষ্ট পালকে পিছলিয়া পড়ে প্রবাল বর্ণধনু। কবি ফররুখ আহমেদ ইসলামী ঐতিহ্য ও আদর্শভিত্তিক ভাবনা প্রকাশের জন্য যখন যেভাবে প্রয়োজন যে কথায় তিনি আগ্রহ বোধ করেছেন তাকে উপলব্ধির বস্তু হিসেবেই ভাষার দেহ নির্মাণে প্রয়োগ করেছেন। যে প্রচুর আরবি ফার্সি শব্দ তিনি তদ্ভব শব্দের মিশাল কাজে লাগিয়েছেন সম্পূর্ণ তার নিজের বিবেচনায়। সেসব উপলব্ধির প্রকাশেও যথার্থ বাহন বলেই কাব্য মধ্যে আপন স্থান করে নিতে পেরেছে। মুসলমান জাতির বন্ধ্যাত্ব সংকটগ্রস্ততার বাস্তবতাকে কবি মরুভূমির প্রতীককে চিত্রায়িত করেছেন তার বিভিন্ন কবিতার। এই মরুভূমিকে অতিক্রম করে কবি শান্তিত সৌম্যময় জীবনে পৌঁছাতে চেয়েছেন। আকাশ নাবিক কবিতায় হে বিহঙ্গ এ শুধু শ্রান্তি বুঝতে পারো না তুমি, ক্ষণবিস্মৃতি জাগায় সামনে বালিয়াড়ি মরুভূমি। দিতে হবে ফের আধারের বুকে চাষ, ভরাতে আনার কলিতে বন্ধা মরুভূমির অবকাশ, আনতে নতুন বীজ যেতে হবে ফরানের অভিযানে। তিনি এমন একজন নেতাকে কল্পনা করেছেন সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থে, যিনি মুসলমান জাতিকে সকল সংকীর্ণতা ক্ষয়িষ্ণুতা থেকে মুক্ত করে সামনে আলোর পথে এগিয়ে নিয়ে যাবেন। সেই কাঙ্ক্ষিত লক্ষ্যেই এবং কবির এই কাঙ্ক্ষিত নেতাই নাবিক ও সিনবাদ প্রতীক রূপকে অসংখ্যবার ব্যবহৃত হয়েছে তার কবিতায়। সমুদ্র সিনা ফেরে ছিটে চলে কিস্তি স্বপ্ন স্বাদ, নতুন পানিতে সফর এবার হে মাঝি সিনবাদ। দরিয়ার শেষ রাত্রিতে তিনি বলছেন, যেন সুলেমান নবীর শিকলবন্দি বিশাল জিন, ছাতি চাপড়ায় কেঁদেছিল কাল সারা রাত সারা রাত। কাফেলার বাসি বয়ে এনেছিল জাহাজের মতো। বিভিন্ন কবিতায় তিনি তার ঐতিহ্য স্বপ্নকে রূপায়িত করবার জন্য কখনো শব্দ, কখনো রূপক, কখনো উপমা, কখনো ছন্দ, যেখানে যেভাবে প্রয়োজন পড়েছে কবি সেইভাবে তাকে ব্যবহার করে কবিতাকে করে তুলেছেন পাঠকের কাছে আকর্ষণীয়, অর্থবহ। আরব্য উপন্যাসের নায়ক সিনবাদকে কবি মুসলিম জাতির বিপদসংকুল অভিযানের সর্বশ্রেষ্ঠ পুরুষ হিসেবে বর্ণনা করেছেন। তিনি তার
কবিতায় উল্লেখ করেছেন, ভেঙে ফেলো আজ খাকের মমতা, আকাশে উঠেছে চাঁদ, দরিয়ার বুকে দামাল জোয়ার ভাঙছে বালুর বাঁধ, ছিঁড়ে ফেলে আজ আয়েশি রাতের মখমল অবসাদ, নতুন পানিতে হাল খুলে দাও হেমাজি সিনবাদ। বন্দরের সন্ধ্যা এই কবিতার মধ্যেও কবি অতীতচারী রোমান্টিক কবি মানুষের এক অপূর্ব সৃষ্টি। এটি কবির একটি সনেট। কবি সন্ধ্যায় যে বর্ণনা দিয়েছেন তা অসাধারণ, চোখে দেখা দৃশ্য বর্ণনা মাত্র নয়। এই জন্মস্থান বহি প্রকৃতিতে নয়, কবির অন্তরের। স্বপ্নাভিসারী কবি যেন এক স্বপ্ন জগতের প্রদোষ সৌন্দর্যের বর্ণনা এই কবিতায় আমাদের উপহার দিয়েছেন। কবি অত্যন্ত অনুপম শব্দ যোজন ও রূপকল্পের যথার্থ বিন্যাসে সাগর তীরের বন্দরের সন্ধ্যা আবির্ভাবের যে চিত্রটি অঙ্কন করেছেন তা এমনিতেই আমাদের কাছে এক অনাস্বাদিত মাধুর্যলোকের বার্তা নিয়ে উপস্থিত হয়েছে। আমরা এই অপূর্ব কাব্যময় বর্ণনা করতে গিয়ে দেখি কবির ভাষায়, গোধূলি তরল সেই হরিণের তনিমা পাটল, অস্থির বিদ্যুৎ তার বাঁকা শিঙে ভেসে এলো চাঁদ, সাত সাগরের বুকে সেই শুধু অলোক আলোক চঞ্চল, অন্ধকার ধনু হাতে তীর ছড়ে রাত্রির নিষাদ। এই যে অসাধারণ সন্ধ্যার বর্ণনা তা কিন্তু গতানুগতিক নয়। এই কাব্য পংক্তিগুলো পড়লেই তাই স্পষ্ট হয়ে ওঠে। সন্ধ্যার আবির্ভাবে দিগন্ত যে লাল রঙের আভা দেখা দেয়, কবি তাকে বলেছেন গোধূলির তরল হরিণের তনিমা পটল। অর্থাৎ এর তাৎপর্য নাও অনুভূত হতে পারে, কিন্তু একটু বিশ্লেষণ করলে গোটা কাব্যাংশের মাহাত্ম্য পরিস্ফুট হয়ে ওঠে। কবি অতি কাব্যিক মনোভঙ্গির পরিচয় দিয়ে সন্ধ্যাকে গোধূলির তরল হরিণ আর তার ফিকে লাল বর্ণকে হরিণের পটল তনিমা কল্পনা করেছেন। সাত সাগরের মাঝি কাব্যের মধ্যে আলোচনার শেষ করা খুব কঠিন। তারপরেও আমাদেরকে আলোচনার শেষ টানতে হয়। শেষ টানতে গিয়েই আমরা বলতে পারি সিনবাদ, দরিয়ার শেষ রাত্রি, এই কবিতাগুলোর মধ্যে
কবি অতীতকে নবমূলে উদ্ভাসিত করে ভবিষ্যতের পথ নির্দেশা দানের প্রয়াসটি আমরা লক্ষ্য করি। বিস্ময়কর তার চিত্রকল্প, অক্ষরবৃত্ত, 6 মাত্রার মাত্রাবৃত্ত, ধ্বনিময় আরবি ফার্সি শব্দ এবং আরব্য উপন্যাসে আশ্চর্য জগৎ নির্মাণ এবং তার নতুন অন্তর্ব্যাখ্যান 7 সাগরের মাঝি কাব্যটিকে নতুন মূল্যে উদ্ভাসিত করেছে। তিনি তার কাব্যে মুসলমান সমাজের একটি গৌরবময় উজ্জ্বল ভবিষ্যতেরই স্বপ্ন দেখেছেন। তার বিশ্বাস ইসলাম একটি শাশ্বত কল্যাণকর মানবিক আদর্শ ও সর্বযুগে সর্বদেশে মানুষের জীবন সমস্যা সমাধানের সহায়ক। সাহিত্যের মধ্য দিয়ে তিনি এই আদর্শকে স্বপ্নোজ্জ্বল রূপে ধ্যান করেছেন এবং তারই জয়গান করেছেন এবং অধঃপতিত মুসলমানের মুক্তির জন্য এই আদর্শ নতুন করে গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি অবিচল ও বিশ্বাসের সকলকে জ্ঞাত করেছেন। আমরা সেই কবির আধুনিক শিল্প চেতনার সমর্থন পুষ্ট হয়ে তারই আদর্শের জমিতে অবস্থান করেও আমরা নতুন করে স্বপ্ন দেখতে পারি, কারণ স্বপ্নই আমাদেরকে নিয়ে যাবে বা নিয়ে যেতে পারে আগামী দিনের এক নতুন জীবনে। স্বপ্ন আমাদের বাঁচিয়ে রাখে, স্বপ্নই আমাদের দেখতে হবে। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী আর কবিতা আলোচনার মধ্যে দিয়ে। আসলে এত অল্প সময়ে এত বড় একটা কাব্য শেষ করা কঠিন। আর অন্তত 2 কি 3টে ক্লাস হলে হয়তো এই কবিতাগুলো অল্প স্বল্প পরিসরে আলোচনা করে শেষ করতে পারবো। আগামী কোনো এক সামনের মাসে হয়তোবা আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ কলেজের ক্যাম্পাসে ক্লাসে। সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।